বিজ্ঞান। এই বিজ্ঞান বা সায়েন্স যেরকম নতুন জিনিস আমাদেরকে শেখাতে সাহায্য করে, আমাদের চোখ উন্মুক্ত করে, ঠিক সেইভাবেই এই বিজ্ঞান কিন্তু রিজেক্টও করে। এই কারণে রিজেক্ট করে না যে আইডিয়াটা সঠিক নয় বা ভুল, অনেক সময় এই কারণেও রিজেক্টেড হয় যে আইডিয়াটা বা এক্সপেরিমেন্টটা অনেক আগে হয়ে গেছে, সময়ের আগে। আর ঠিক এরকমই সময়ের আগে ঘটে যাওয়া একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট যা পরবর্তীকালে পুরো বিজ্ঞানকেই চেঞ্জ করে দিয়েছিল, সেই নিয়ে আমরা আজকের গল্পটা শুনব। 1900 দশকের মাঝামাঝি একজন, না না, বিজ্ঞানী নয়, সাধারণ একজন প্রিস্ট, এবং তিনি বিজ্ঞানের টিচারও ছিলেন, এবং তার সাথে উনি চাষাবাদ করতেন। এখনকার চেক রিপাবলিকের বার্নো শহরে উনি থাকতেন। একদম সাদামাটা জীবন, কিন্তু তার মাথায় অনেক আইডিয়া। নেচারের প্যাটার্ন সম্পর্কে জানার ওনার ভীষণ আগ্রহ, আর নেচার জানার জন্য নিজের বাগান থেকে আর ভালো জায়গা কি হতে পারে। এবার উনি নিজের বাগানে কোন গাছটাকে বেছে নিলেন? একটা মটরশুঁটি গাছ। কেন জানো? এই সুইট পি প্লান্ট বা মটরশুঁটি গাছের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো খুব কন্ট্রাস্টিং। মানে কিছু মটর গাছ হয় একদম ছোট বেটে, কিছু হয় খুব লম্বা, আবার কিছুতে যে বীজগুলো হয় সেগুলো খুব কুচকানো কুচকানো হয়, আবার কিছু গাছের বীজ খুব গোল হয়। কিছু গাছে বেগুনি ফুল ধরে, কিছু গাছে সাদা ফুল ধরে। উনি দেখলেন, বাহ, এর ভ্যারাইটি তো অনেক, আর এর ক্যারেক্টারগুলো তো বেশ একটার সাথে একটা ডিফারেন্ট। তাই জন্য উনি এই গাছটাকে বেছে নিলেন, আর তার সাথে উনি অবজার্ভ করলেন এই গাছটার মধ্যে 7খানা এরকম ডিফারেন্ট বৈশিষ্ট্যর। এই অবধি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ ওনার নাম কি? গ্রেগর জোহান মেন্ডেল। তো মেন্ডেল বাবু চার্চের প্রিস্টের কাজ করছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, সাথে গার্ডেনে এরকম পি প্লান্ট বা মটরশুঁটি গাছের চাষ করছেন। আর শুধু চাষই করছেন না, তিনি 8 বছর ধরে প্রায় 28,000-এরও বেশি গাছের উপরে কিন্তু নিজের অবজারভেশনটাকে করেছিলেন। এখন তো লোকে পিএইচডিও 3-4 বছরে করে ফেলে, কিন্তু ওনার না, কোনো পিএইচডি বা ডিগ্রির কোনো লোভ ছিল না। ওনার মাথায় শুধুই কিছুটা অঙ্ক, কিছুটা প্রকৃতি ঘুরে বেড়াতো। উনি ধরে ধরে প্রতিটা গাছ, প্রতিটা ফুল, প্রতিটা ফল উনি চেক করেছেন, আর তারপরেই আবিষ্কার করেছেন এক অভূতপূর্ব জিনিস। যখন উনি দেখলেন একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা বেটে মটরশুঁটি গাছের ক্রস বা ক্রস পলিনেশন করানো হচ্ছে, হ্যাঁ ঠিক, ক্রস পলিনেশন মানে উনি একটা বদ্ধ জায়গায় কোন গাছের সাথে কোন গাছের পরাগ সংযোগ ঘটাবেন সেটাও কিন্তু উনি নিজের হাতে করেছেন, যাতে কোনো ধরনের বৈশিষ্ট্য মিক্স আপ না হয়ে যায়। তো যাই হোক, উনি লম্বা আর বেটে মটর গাছের সাথে উনি যখন পলিনেশন বা পরাগ সংযোগ করালেন, তখন তৎকালীন বৈজ্ঞানিকদের মত অনুযায়ী এই দুটো মিলে একটা মাঝারি সাইজের গাছ হওয়ার কথা ছিল। কারণ তৎকালীন সময়ে সায়েন্টিস্টরা বলতেন এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো রঙের মতন মিশ্রিত হয়, অর্থাৎ সাদার সাথে যদি তুমি লাল মেশাও গোলাপি হবে। তাই প্রতিটা বৈশিষ্ট্যই নাকি এরকম ভাবে এসে মিশে যায়। কিন্তু যদি মিশেই যায়, তাহলে তো একটা লম্বার একটা বেটে গাছের সাথে সংকরায়ন করলে মাঝামাঝি গাছই সবকটা হওয়া উচিত ছিল। তা না হয়ে 3টে লম্বা আর একটা ছোট গাছ হলো। আর এখান থেকেই ওনার 3:1-এর যে অসাধারণ ফর্মুলা সেটা উনি বার করলেন, এবং তার সাথে উনি এটাও দেখলেন যে না, ক্যারেক্টার তো একদম ব্লেন্ড হয়ে যায় না, একটার সাথে একটা মিশে যায় না। আমাদের প্রকৃতিতে এই যে এত ধরনের বৈশিষ্ট্য, তোমার চুল কোঁকড়ানো, তোমার বাবার চুল সোজা, কি করে মিশে যাচ্ছে? তুমি হয়তো তোমার মায়ের থেকে কোঁকড়ানো চুল পাচ্ছ, তুমি হয়তো তোমার বাবার থেকে তোমার রং পাচ্ছ, এইভাবেই তো আসছে, একদম মিশে তো যাচ্ছে না। আর এর জন্য নিশ্চয়ই কোনো একটা স্পেসিফিক অংশ দায়ী। আর এই অংশ কি জিনিস? এখন আমরা জানি যে এগুলো আমাদের জিন দায়ী, কিন্তু 1800 সালে ওই সময়টাতে তখন কিন্তু জিন আবিষ্কার হয়নি। উনি কিন্তু জিন কি জিনিস, ক্রোমোজোম কি জিনিস, ডিএনএ কি জিনিস কিচ্ছু জানতেন না, তখন আবিষ্কারই হয়নি।
আর তার থেকেই উনি 3টে ল দিলেন। ল অফ ডমিনেন্স, মানে এই যে একটা লম্বা আর একটা বেটে গাছের সংকরায়ন করার পরে 3টে লম্বা গাছ হচ্ছে, অর্থাৎ ডমিনেট করছে। কিছু ক্যারেক্টার আছে যেটা বাকি ক্যারেক্টারটাকে ডমিনেট করে, কিছু জিনিস আছে, কিছু জিন আছে যেটা অন্য জিনটাকে, এই যে বেটে গাছের জিন, এটা এইটাকে ডমিনেট করছে এবং সব কটাই লম্বা গাছ দিচ্ছে। দ্বিতীয় ল হচ্ছে ল অফ সেগ্রিগেশন। উনার সময় তো মিওসিস কি জিনিস, জিন, ক্রোমোজোম কিচ্ছু জানতেন না। উনি শুধু জানতেন যখন একটা গাছ থেকে আরেকটা গাছ হচ্ছে তার জন্য ফল লাগছে, ফুল লাগছে, আর এই জন্য কিছু গ্যামেট লাগে, রেণু লাগে। একটার ফুলের রেণু আরেকটা ফুলে যাচ্ছে যখন, তখনই কিন্তু এই চেঞ্জটা হচ্ছে। তার মানে ওই রেণুর মধ্যে, ওই গ্যামেটের মধ্যেই কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে। তাই জন্যই এই সেগ্রিগেশন জিনিসটা, এই যে একটা ক্যারেক্টার আর আরেকটা ক্যারেক্টারের আলাদা হয়ে যাওয়ার জিনিসটা, সেটা ওই ফুলের রেণুর মধ্যে রয়েছে, ওই গ্যামেটগুলোর মধ্যে রয়েছে। তৃতীয়, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই যে ফুলের রেণুর মধ্যে যে ক্যারেক্টারগুলো আসছে, এই ক্যারেক্টারগুলো কিন্তু স্বাধীনভাবে চলে যাচ্ছে। অর্থাৎ পরের গাছটা বেটে হবে, তার সাথে পরের গাছটার ফুলের রং যে গোলাপি হতে পারে বা সাদা হতে পারে তার সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই। এরা কিন্তু প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা যে 7খানা ক্যারেক্টার উনি চুজ করেছেন, 7টাই ইন্ডিপেন্ডেন্টলি যাচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে। এর আগে তো বললাম শুধু একটা ক্যারেক্টার নিয়ে উনি 3:1 বার করলেন, এরপর দুটো ক্যারেক্টার নিয়ে 9:3:3:1 এর রেশিও বার করে দিলেন। মানে যেখানে ম্যাথামেটিক্স আর বায়োলজি এক হয়ে গেল। প্রচণ্ড উত্তেজিত হয়ে, প্রচণ্ড আনন্দে, দীর্ঘ 8 বছর পরে, এত এক্সপেরিমেন্ট করার পরে উনি নিজের বই লিখলেন, পাবলিশ করলেন নিজের লেখাটা, নিজের এক্সপেরিমেন্টগুলো, নিজের ফাইন্ডিংসগুলো। কিন্তু কি হলো? কেউ মেনে নিল না। গোটা বিজ্ঞানের জগৎ তাকে ধামাচাপা দিয়ে দিল, এটা হতে পারে না বলে। আর এই কারণে রিজেক্ট করেনি যে এটা একেবারে ভুয়ো, কারণ এই কারণে রিজেক্ট করেছে তখন মিওসিস কি জিনিস কেউ জানে না, জিন কি জিনিস কেউ জানে না, গ্যামিট কিভাবে একটার সাথে একটা আলাদা হচ্ছে সেটাও কেউ জানে না। আর তার থেকেও অদ্ভুত বিষয় কি জানো? ধরো এটা যদি একটা রুল হয়, তাহলে তো এটা যে কোনো অর্গানিজমের ক্ষেত্রেই সত্য হবে ঘটনাটা। কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা যখন এই ঘটনাটাকে অন্য অর্গানিজমের সাথে, অন্য গাছের সাথে করতে যাচ্ছে, তখন আর তার ম্যাচ হচ্ছে না, তখন এই রেজাল্টটা দিচ্ছে না। এবার তাহলে তোমার মনেও প্রশ্ন জাগতে পারে, তাহলে মেন্ডেল পেলেন কিভাবে? আসলে মেন্ডেল এই দিকে একটু লাকি ছিলেন বলতে পারো। কারণ লিঙ্কড জিন বলে একটা কথা আছে, যেখানে দুটো জিন যদি লিঙ্কড থাকে, একে অপরের খুব পাশাপাশি থাকে, তখন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হয় না। মানে এই যে ল বলেছিলেন, প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে সেগ্রিগেট হতে পারে। কারো সাদা ফুল হচ্ছে মানেই তার কোঁচকানো সিড হতে পারে না, তার কোনো মানে নেই, যা খুশি হতে পারে। কিন্তু যখন লিঙ্কড জিন দিয়ে হচ্ছে, যখন দুটো জিন খুব পাশাপাশি আছে ক্রোমোজোমে, তখন তাদের টেন্ডেন্সি থাকেই একসাথে যাওয়ার। মানে ধরো দুটো ক্যারেক্টার, কারোর দুটো ক্যারেক্টার সব সময় একই সাথে যাবে, যদি যায় তো যখন ধরো অন্য কোনো অর্গানিজমে করতে যাচ্ছে, হয়তো তারা লিঙ্কড জিন, তাই জন্য এই রেজাল্টটাই দিচ্ছে না। লিঙ্কড জিন হলে এই রেজাল্টটা তো হবে না, 3:1 আসবে না, 9:3:3:1ও আসবে না। এটা তো শুধু গেল লিঙ্কড জিনের কথা। এছাড়াও ইনকমপ্লিট ডমিনেন্স হতে পারে, কো ডমিনেন্স হতে পারে। গরুর গায়ে ধরো কালো আর সাদা ছোপ ছোপ হতে পারে, শুধু কালো হচ্ছে শুধু সাদা হচ্ছে তা তো না, কোডমিনেন্সও হতে পারে, পলিজেনিক ইনহেরিটেন্স হতে পারে। যদিও এগুলো বেশ ভারী ভারী সায়েন্টিফিক টার্ম, আমি এগুলো নিয়ে বিশদে যাচ্ছি না। কিন্তু এই যে জিনিসগুলো, এগুলোর জন্য কিন্তু মেন্ডেলের লটা কেউ সব সময় সম্পূর্ণভাবে সত্য বলে মানতে পারছে না। এগুলোও যে তখন আবিষ্কার হয়েছিল, লিঙ্কড জিন, কোডমিনেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, তাও কিন্তু নয়।
কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যখন করার চেষ্টা হচ্ছে, তখন হয়তো এই জিনিসগুলোই বাধা সাজছিল। তাই জন্য সবাই আবিষ্কারটাকে খুব সিম্পলিফাইড বলছে, যে না, প্রকৃতি এত সিম্পলিফাইড করে ম্যাথমেটিক ক্যালকুলেশন করে দেখানো যায় না, এরম হয় না। ব্যাস, মেন্ডেলের গল্প শেষ। ওনার কোনো রিকগনিশনও হলো না, উনি শুধু নিজের মতন কাজ করলেন, নিজে অবজার্ভ করলেন, বই লিখলেন, কেউ, গোটা সমাজ, গোটা পৃথিবী কোনো গুরুত্ব দিলেন না। উনি আবার নিজের সাধারণ জীবনেই সাধারণভাবে মারা গেলেন। 1866 ওনার লেখা বই কোনো একটা গ্রন্থাগারে ধুলো পড়তে পড়তে হারিয়ে যেতে বসলো। কিন্তু এই কাজ কি হারিয়ে যাওয়ার? 1900 সালের পরে তিনজন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে সেম এক্সপেরিমেন্ট করে দেখালেন। হুগো দ্য ভ্রিস, কার্ল করেজ, এরিক ভন চামার্ক, এই তিন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে যখন এই কাজটা করে দিলেন, তখন ওনারা ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে মেন্ডেলকে খুঁজে পেলেন। মেন্ডেলের কাজের 34 বছর পর উনি রেকগনিশন পেলেন অ্যাজ আ ফাদার অফ জেনেটিক্স, জেনেটিক্সের জনক। উনি কাজ করে গেছেন 34 বছর, ওনার বই ধুলো চাপা, কিন্তু ঠিক ওনার কাজ সত্যের আলোতে চলে এলো 34 বছর পরে। পৃথিবী বুঝতে পারলো, বিজ্ঞান সমাজ বুঝতে পারলো যে উনি কি এনেছেন। পুরো বায়োলজির ভিতটাকে উনি চেঞ্জ করে দিয়েছেন। মেন্ডেলের এই কাজ জেনেটিক্স, মেডিকেল ডায়াগনোসিস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বায়োটেকনোলজি, ইভলিউশনারি বায়োলজি, প্রতিটা বায়োলজির বেস হচ্ছে উনি, গ্রেগর জোহান মেন্ডেল। যদি 9-10-এ পড়ো, যে পানেট স্কোয়ারগুলো করছো, প্রতিটা পানেট স্কোয়ার, যা ডিজিজ তুমি দেখছো, যদি ইনহেরিটেড ডিজিজ হয়, যদি বাবা মায়ের থেকে আসা, জিন থেকে আসা কোনো ডিজিজ হয়, সমস্ত পড়াশোনা, সমস্ত স্টাডি কোথা থেকে শুরু হয়? মেন্ডেল থেকে। একজন প্রিস্ট, একজন মঙ্ক, একজন সন্ন্যাসী, টিচার, একজন গার্ডেনার, যে গার্ডেনে কাজ করতে ভালোবাসে, তার আবিষ্কার পুরো পৃথিবীর সমস্ত বিজ্ঞান সমাজকে নাড়িয়ে রেখে দিয়েছে। তাই একটাই কথা মাথায় রাখবে, তুমি যদি তোমার কাজের প্রতি অনেস্ট থাকো, যদি তোমার কাজের প্রতি সিনসিয়ার থাকো, ফল তুমি পাবে। হয়তো তোমাকে আজকে কেউ বুঝতে পারছে না, তোমার কাজকে আজকে সবাই সন্দেহের চোখে দেখছে, কিন্তু একদিন না একদিন তোমার কাজ সমাজের লোকের সবার চোখের সামনে আসবেই। এবার হ্যাঁ, এটা একটা স্যাড স্টোরি। মেন্ডেল, উনি কিন্তু নিজের কাজকে স্বীকৃতি পেতে দেখে যেতে পারেননি, কিন্তু তার মানে এই নয় যে ওনার জীবনে কোনো পরিবর্তন এসেছে। উনি কিন্তু নিজের জীবনে নিজের যা ইচ্ছে সেটাকে করে, নিজের যা প্যাশন সেটাকে ফলো করে সুখে দিন কাটিয়েই গত হয়েছেন। তাই তোমার কাজ, তোমার প্যাশন, সেটাকে যে যেরকম চোখেই দেখুক, যত ছোট করেই দেখুক, তুমি থেমে যেও না। যদি তুমি জানো যে তুমি সমাজের জন্য কিছু ভালো করছো, তুমি নিজের ইচ্ছে, নিজের খুশির জন্য কোনো কাজ করছো, থামাবে না, অবশ্যই করে যাবে। আর আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে কোন বিজ্ঞানীর জীবন কাহিনী তোমার সব থেকে ভালো লাগে এবং কেন লাগে। তাহলে চলো, দেখা হবে নিচে কমেন্ট সেকশনে। ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থাকো।